ওয়েলকাম টু মাইস কোচিং। গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমাদের ভারতীয় অর্থনীতির প্রথম ক্লাস। এর আগে আমরা পলিটিটা মোটামুটি শেষ করেছি। তো আগামী যে কয়েকটা ক্লাস হবে সেগুলোতে আমি কি না ইকোনমিক্সটা নিয়ে আলোচনা করব এবং খুব বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যাতে তোমরা পুরো টপিকটা খুব সহজেই বুঝতে পারো। ওকে, চলো তাহলে দেখো, ভারতের যে অর্থনীতি আছে সেই অর্থনীতি কি ধরনের অর্থনীতি এবং কিসের উপর বেস করে এটা আছে, ওকে, সেটা বুঝতে গেলে ইকোনমির কিছু বেসিক জিনিস আমাদের বুঝতে হবে। তাহলে প্রথমেই দেখো, এই যে ইকোনমি শব্দটি কি না দুটো শব্দ থেকে এসছে। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে ঐকোস আর একটা হচ্ছে নোমোস। ঐকোস হচ্ছে পরিবার বা গৃহ, অর্থাৎ ফ্যামিলি বা হাউসহোল্ড, এবং নোমোস হচ্ছে কি ওই ফ্যামিলি বা হাউসহোল্ডের যে আর্থিক লেনদেন বা অর্থনীতি, সেটা মূলত কি আইন বা কি রীতিনীতি, কি কাস্টম বা ল দ্বারা প্রভাবিত হয় বা নিয়ন্ত্রণ হয়, সেটাই হচ্ছে ইকোনমি। এবারে হাউসহোল্ড বা ফ্যামিলি, এটা হচ্ছে খুব ক্ষুদ্র একটা মাইক্রো কনসেপ্ট। এটাই যখন আমি বাড়িয়ে দেব, যখন কোনো একটা রাজ্য বা দেশের রেসপেক্টে যখন এটা আমি করব, তখন কি হয়ে যাবে না আমার গোটা দেশের যে অর্থনীতি তার একটা পিকচার পাবো। তাহলে হাউসহোল্ডের যে ইকোনমি, বা আমরা কি যে মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের যে আয় ইনকাম হয় সেটা থেকে আমরা কি করি না আমরা কিছু পরিমাণ আমাদের জন্য খরচা করি। অর্থাৎ আমাদের জন্য খরচা মানে কি, আমাদের খাওয়া দাওয়াতে খরচা হয় কিছু, আমাদের ড্রেসে হয়, তোমার যে বাড়ি আছে সেটা রিপেয়ার করাতে কিছু খরচা হয়। তাহলে এটা কি হলো, একটা খরচা গেল। আর নেক্সট কি হয়, আমরা কিছু হয়তো কেউ ফিক্সড ডিপোজিট করি, কেউ মিউচুয়াল ফান্ডে রাখি, কেউ এলআইসিতে রাখি, তাহলে এটা ইনভেস্টমেন্ট গেল। কেউ হয়তো কি ছোটখাটো ব্যবসা একটা খুলি, তাহলে এটা কি হলো, একটা ইনভেস্টমেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে তিন চার রকম ভাবে আমরা কি এই যে আমাদের যে আয় ইনকাম যেটা আর্নিং করছি সেটা খরচা করছি বিভিন্ন ভাবে, এবং সেখান থেকে কি আমার প্রফিট বা লস হচ্ছে। তো এই সেম প্রসেসে কিন্তু যে আমাদের গোটা দেশ রয়েছে, সেই দেশেরও কিন্তু ইকোনমি সেম প্রসেসে কিন্তু চলে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অর্থনীতি। এবার দেখো, ইকোনমির কাজ কি। ইকোনমির কাজ হচ্ছে যে পরিমাণ রিসোর্স তৈরি হচ্ছে, রিসোর্স মানে কি সম্পদ, তাহলে সেই রিসোর্সটাকে কি না আমাদের, ধরো একটা কি লোহা আছে, মানে লোহার খনি আছে, সেখান থেকে লোহা উত্তোলন হলো। এবার ইকোনমি কি করছে, সেই লোহাটাকে তোমার কি করছে না স্টিলে পরিণত করছে, ইস্পাতে পরিণত করছে, সেখানে লেবার লাগছে, টাকা লাগছে, কোম্পানি আসছে। ঠিক আছে, তাহলে এই যে স্টিলে পরিণত করছে এটা হচ্ছে ইকোনমির কাজ। ওকে, আর এটাকে তোমার ডিস্ট্রিবিউট করার কাজ কি করে না, এটা ডিস্ট্রিবিউট করার কাজ করছে তোমার, সেটা হচ্ছে কি আমাদের পলিটি। ওকে, তাহলে ইকোনমি কি করে না আমাদের যে আর্থিক লেনদেন সেটাকে ম্যানেজ করে, এবং আমাদের পলিটি কি করে সেটাকে ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে, তাহলে সরকার একদিকে যেমন আমাদের অর্থনীতি কন্ট্রোল করে, অন্যদিকে সেটাকে কি করে গরিবদের মধ্যে বা জনসাধারণের মধ্যে সেটাকে কিন্তু কি করে ডিস্ট্রিবিউটও করছে। ওকে, এবার দেখো, এই যে ইকোনমিক জনক কাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয়। ওকে, অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ইকোনমিক। কেন বলা হয় না, এই অ্যাডাম স্মিথ যখন আমেরিকার 1930 সালে গ্রেট ডিপ্রেশন এসেছিল, তো সেই সময় আমেরিকাকে সেই অবস্থা থেকে বেরোতে সাহায্য করেছিল এই অ্যাডাম স্মিথের কনসেপ্ট। ঠিক আছে, সেই জন্য তাকে কি বলা হয় না ফাদার অফ ইকোনমি বলা হয়।
এই যে এতদূর বললাম আমি, এগুলো বিশেষ কিছু মনে রাখার দরকার নেই। এবার যেটা বলবো সেখান থেকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে বা তোমার একটু পড়তে হবে। দেখো, অর্থনীতিকে আগেই আমরা দেখলাম দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ক্ষুদ্র, একটা হচ্ছে বৃহৎ। তো এই যে বৃহৎটা রয়েছে, এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। এবার ম্যাক্রো ইকোনমি কি জিনিস এটা পরের স্লাইডে দেখছি। আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমি। মাইক্রো মানে ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে বড়, এটা তো আমরা জানি সবাই। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র এবং ম্যাক্রো মানে হচ্ছে বড়, এটুকু মনে রাখলাম। নেক্সট কি, দেখো ম্যাক্রো ইকোনমি হচ্ছে কি, দেখো বৃহৎ দেশের আয় ব্যয়, জিডিপি, রোজগার বা পোভার্টি, ইনফ্লেশন, ব্যালেন্স অফ পেমেন্ট, জিএসটি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। মানে একটা দেশ বা রাজ্য যেগুলোর সঙ্গে তোমার, যার সঙ্গে তোমার কি কারবার করে, যে অর্থনীতিটা নিয়ে কারবার করে, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। এবং একটা ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি বিশেষ যে ইকোনমিটা কারবার করে, মানে তুমি আছো, ঠিক আছে, তুমি একটা ইন্ডিভিজুয়াল ধরো, এবার তোমার একটা আয় হয়, সেই আয় থেকে তুমি কিছু তোমার পরিবার চালাও, কিছু পরিমাণ টাকা তুমি ইনভেস্টমেন্ট করো, কিছু টাকার হয়তো তুমি বাড়িতে রিপেয়ার করাও, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমি, একটা ইন্ডিভিজুয়াল লেভেল। আর ম্যাক্রো হচ্ছে কি না, বৃহৎ। তো আমরা এখন কি এই যে ম্যাক্রো ইকোনমি, বৃহৎ ইকোনমি, এটা নিয়েই কিন্তু আলোচনা করব। ওকে, ঠিক আছে। এবার দেখো, এবার আচ্ছা তোমরা বলো তো, ভারতের যে অর্থনীতি সেটা কি অর্থনীতি, সেটাকে আমরা কি বলবো, কি ধরনের অর্থনীতি, ভারতের যে অর্থনীতি সেটা কি ধরনের অর্থনীতি, এটা তোমরা বলো দেখি। হ্যাঁ বাসন্তী, একদম ঠিক বলেছো। এটা হচ্ছে কি, আমাদের যে অর্থনীতি সেটা হচ্ছে মিশ্র বা মিক্সড ইকোনমি। এবারে মিশ্র বা মিক্সড এর আগে আমরা দেখে নিই অর্থনীতি ক প্রকার। তো দেখো, রাশিয়া বা চীনে যে ধরনের অর্থনীতি ফলো করা হতো, বা রাশিয়াতে এখনো হয় এবং কিউবাতে হয়, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি বা সোশ্যালিস্টিক ইকোনমি। এই যে সোশ্যালিস্টিক ইকোনমি, সমাজতান্ত্রিক অর্থনীতি বা সোশ্যালিস্টিক ইকোনমির অর্থ হলো কি, দেশের যা কিছু সম্পদ রয়েছে, জমি, জায়গা, কল কারখানা, সমস্ত কিছুর মালিক হলো কে, সেটা হচ্ছে সরকার। ওকে, সেটার মালিক হচ্ছে সরকার। এবং এটাকে আমরা কি বলি, পাবলিক ইকোনমি বলে থাকি, ঠিক আছে। তাহলে পাবলিক কথা যেখানেই থাকবে সেটা হচ্ছে সরকার চালিত। ওকে, আরেকটা ইকোনমি বা অর্থনীতি যেটা আমরা দেখতে পাই আমেরিকাতে, সেটা হচ্ছে মুক্ত অর্থনীতি বা লিবারালাইজড অর্থনীতি বা প্রাইভেট ইকোনমি বলি। এখানে কি না, সরকার খুব কম সংখ্যক সেক্টরের প্রতি তার দখল রেখেছে, বেশিরভাগ কি প্রাইভেটাইজড। সেই জন্যই তুমি দেখো আমেরিকাতে বড় বড় যে কোম্পানিগুলো আছে, যেমন ইউটিউব, গুগল, ফেসবুক, সেগুলো কিন্তু গড়ে উঠেছে। এবং যে সিলিকন ভ্যালি আছে সেটা কিন্তু আমেরিকাতেই আছে। ওকে, আর ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোরকে বলা হয়, কিন্তু আসল যে সিলিকন ভ্যালি সেটা তোমার আমেরিকাতেই আছে। তো ভারত কিন্তু প্রথম প্রথম যখন তোমার কি না, নেহেরু প্রধানমন্ত্রী হয়, তখন কিন্তু কি সোশ্যালিস্টিক ইকোনমি ফলো করত। মানে রাশিয়ার মতো অত গোড়া ভাবে ফলো করতো না, ঠিক আছে, কিন্তু সোশ্যালিস্টিক ইকোনমি ফলো করা হতো কিছুটা হলেও। ধীরে ধীরে, মূলত 1991 সালের পরে, যখন আমাদের ইকোনমিকে খুলে দেওয়া হয় বিশ্ব বাজারের জন্য, যখন গ্লোবালাইজেশন হয়, তখন কি করি আমরা, এই পাবলিক মানে সরকার এবং প্রাইভেট বেসরকারি সংস্থা, এই দুটোকে একসঙ্গে আমরা মার্জ করে দিই। এরা একসঙ্গে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, ঠিক আছে। এবং বর্তমান যে সরকার, সেই সরকার কিন্তু আমাদের যে প্রাইভেটাইজেশন, সেই প্রাইভেটাইজেশনের দিকে একটু হলেও বেশি ঝুঁকে আছে। ওকে, তাহলে নেহেরু কি ধরনের ইকোনমি ফলো করতো, সোশ্যালিস্টিক ইকোনমি। তাহলে নেহরুবিয়ান ইকোনমিকে আমরা বলতে পারি সাবসেট অফ সোশ্যালিস্টিক ইকোনমি। তার নাম্বার ওয়ান হচ্ছে কি, নেহরুবিয়ান ইকোনমি, মানে নেহেরু যে ইকোনমিটা ফলো করতো সেটা হচ্ছে
সমাজতান্ত্রিক অর্থনীতিরই একটি অংশ। আমরা লিখতে পারি সমাজতান্ত্রিক অর্থনীতিরই একটি অংশ বা একটি রূপ। ওকে, তো সেই সময় দেখো আমরা কি কি পেয়েছি, যেমন ধরো লাইসেন্স রাজ, কোনো কোম্পানি যখন খুলতে হতো সরকারের কাছ থেকে কি পারমিশন নিতে হতো, মানে যে কোনো কোম্পানি, ছোটখাটো কোম্পানি খুলতে গেলেও সরকারের কাছে পারমিশন নিতে হতো। তাছাড়াও কি, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল, এফডিআই পলিসি, যেখানে কি হয়, এই ধরো আমরা কিছুদিন আগে শুনছিলাম যে তোমার শুনেছি যে অ্যাপেল তার স্টোর তোমার চেন্নাইয়ে খুলেছে। ঠিক আছে, অ্যাপেল তার স্টোর চেন্নাই ও ব্যাঙ্গালোরে খুলেছে। তাহলে এই যে অ্যাপেলের স্টোর ভারতে খোলা হচ্ছে, ভারতে অ্যাপেলের সেট তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ডাইরেক্টলি তারা ভারতে ইনভেস্ট করছে। ওকে, তাহলে এই যে এফডিআই পলিসি, এটাও কিন্তু ভালো ছিল না, বিশেষ কোনো কোম্পানি বিদেশ থেকে এসে এখানে ব্যবসা করতে পারতো না। তাহলে এটা গেল নেহরুভিয়ান ইকোনমি। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না, গান্ধীজি যে অর্থনীতি, গান্ধীজি যে অর্থনীতি ফলো করতো সেটা কি, তো গান্ধীজি যে ইকোনমিটা ফলো করতো সেটাকে কি বলা হতো, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সেটাকে কি বলা হতো? কি বলা হতো সেটাকে, কে বলতে পারবে? সর্বোদয়, সর্বোদয় বলা হতো, বা ওয়েলফেয়ার ফর অল। ঠিক আছে, সেটাকে বলতাম আমরা সর্বোদয় বা ওয়েলফেয়ার ইকোনমি, জনকল্যাণমূলক অর্থনীতি। ঠিক আছে, যেটা আমরা যে রাষ্ট্র পরিচালনা নীতি, সেখানে কিন্তু এই ওয়েলফেয়ার ইকোনমি বা ওয়েলফেয়ার স্টেটের কথা কিন্তু আমরা পেয়েছি। সর্বোদয় কথার অর্থ কি, না সর্বোদয় মানে কি, না দেশের শেষ প্রান্তে থাকা ব্যক্তিটি যে সুবিধা পায়, দেশের সর্বোচ্চ প্রান্তে থাকা সর্বোচ্চ স্থানে থাকা ব্যক্তি যেন সমান সুবিধা পায়। ঠিক আছে, এবং সবারই যাতে, সব ব্যক্তির যাতে সম পরিমাণ উন্নতি ঘটে, এটাই হচ্ছে সর্বোদয়। বিশেষ করে যারা পিছিয়ে পড়া লোক তাদের যেন উন্নতি হয়। তাহলে এটা হচ্ছে সর্বোদয় বা ওয়েলফেয়ার ইকোনমি। এখানে কোশ্চেন কি আসতে পারে, না কোশ্চেন একটাই আসতে পারে, যে গান্ধীজির যে অর্থনীতি সেটাকে কি অর্থনীতি ফলো করতো, বা গান্ধীজির অর্থনীতিকে কি বলতে পারি। হয়তো অপশন দিল সমাজতান্ত্রিক, বা দিল তোমার মুক্ত অর্থনীতি, এবং তার সঙ্গে দিল সর্বোদয়, তাহলে এটা হবে কিন্তু সর্বোদয় অর্থনীতি। ঠিক আছে, ওয়েলফেয়ার ইকোনমি। ওকে, এবার দেখো, দেখো তোমার যে পরিমাণ আয় ব্যয় হয় সেটা তো তুমি হিসাব রাখতে পারো, কিন্তু বৃহৎ একটা দেশ, ভারতের মতো বৃহৎ একটা দেশ, সেই বৃহৎ দেশে কিভাবে যে আয় ব্যয় তার হিসাব রাখা হবে। তো দেখো তার জন্য একটা খুব ভালো কনসেপ্ট বার করা হয়েছে, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। আমরা সবাই প্রায় নামটার সঙ্গে পরিচিত, কারণ কি, কোন দেশের অর্থনীতি কতটা উন্নত সেটা কিন্তু এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি গ্রোথ রেট থেকে আমরা বলতে পারি। তো এটা তো গেল জিডিপি। জিডিপি কি সেটা আমরা পরে দেখছি। জিডিপি ছাড়াও আরেকটা কনসেপ্ট আছে, দেখো দেশের মধ্যে যে ইনকামটা হয় সেটা তো আমরা হিসাব করলাম, কিন্তু আমাদের ভারতীয় বা নাগরিক বিদেশে যে ইনকামটা করছে সেটার হিসাব কি করে রাখা হবে, তো সেই হিসাবটা রাখে কে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, জিএনপি। তাহলে দুটো কনসেপ্ট আমরা পেলাম, ভারতের যে আয়, আউটপুট, কি পরিমাণ ভারত আয় করছে, সেই আয়কে আমরা কিভাবে জানতে পারি, না দুভাবে, একটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দুটো কনসেপ্টই কিন্তু ইম্পর্টেন্ট। তো গ্রস যে, তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, না গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে, মানে ধরো জিডিপি আমরা কি করি,
আমরা জিডিপির ক্ষেত্রে কি বলি 2015-16 সালের জিডিপি কত, অর্থাৎ 15 সালের মার্চ মাস থেকে 16 সালের মার্চ মাস অবধি, যেটাকে আমরা বলি কি না ফাইন্যান্সিয়াল এন্ডিং, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার বলি, মার্চ থেকে মার্চ, ঠিক আছে। তো এই যে 2015 সালের মার্চ থেকে 2016 সালের মার্চ, এই এক বছরে কি পরিমাণ সরকারের কি পরিমাণ আয় ব্যয় হলো, সরকারের কি পরিমাণ প্রফিট হলো, তার সমস্ত কিছু হিসাব কে দেয়, সেটা হচ্ছে এই গুডস এবং সার্ভিস দেয়। তাহলে জিডিপি হচ্ছে কি না কোনো একটা নির্দিষ্ট সময়ে একটি দেশে যে ফাইনাল গুডস এবং সার্ভিস উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে ভারত আছে, ভারতের মধ্যে যে পরিমাণ দ্রব্য এবং সার্ভিস, সার্ভিস কি কি আছে, যেমন ধরো রেলওয়ে সার্ভিস, টিচিং, এই যে তোমাদের পড়াচ্ছে এটাও কিন্তু এক ধরনের সার্ভিস, ঠিক আছে। তারপরে তোমার ধরো হসপিটালে ডাক্তাররা যেটা করছে, নার্সরা যেটা করছে, এটা হচ্ছে সার্ভিস। কোনো ব্যক্তি যখন বিশেষ কিছু সাহায্যে তোমাকে কাজ করছে তোমার জন্য, তখন সেটা হচ্ছে সার্ভিস, ওকে। আর দ্রব্য মানে কি, দ্রব্য হচ্ছে যে ল্যাপটপ, এটা হচ্ছে দ্রব্য। তারপরে তোমার কোনো কিছু তুমি কিনলে খাবার জিনিস, এটা হচ্ছে দ্রব্য। তাহলে কি না জিডিপি হচ্ছে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য এবং তার সঙ্গে সঙ্গে কার্য উৎপন্ন হচ্ছে, ওকে, এটাই হচ্ছে কিন্তু জিডিপি। বোঝা গেল তাহলে? এবার দেখো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, জিডিপি হয় দু ধরনের, জিডিপি দু ধরনের হয়। উদাহরণ দিই তোমাকে, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি মানে কি না ধরো তোমার এখন চলছে কত 2023 সাল, তাহলে 23 সালের আমরা কি বলবো যে 23 সালের জিডিপি গ্রোথ রেট কত, সেটা দুভাবে বলা যায়, একটা নমিনাল আর রিয়েল। নমিনাল কোনটা হবে, যখন আমরা ধরো 2022-এ 2022-এ সরকারের আয় ছিল 100 টাকা বা জিডিপি ছিল 100 টাকা, ওকে। এবার 2023 সালে যদি সেটা হয় 106 টাকা, তাহলে আমি বলবো 6% নমিনাল জিডিপি গ্রোথ। নমিনাল কেন, জাস্ট আগের বছরের হিসাব অনুযায়ী এটা আমি করছি, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে নমিনাল। 2024 সালে যখন নমিনাল জিডিপি ক্যালকুলেট করব তখন 2023 সাল অনুযায়ী হবে, ওকে। তো 2022 সালে যেহেতু 100 টাকা ছিল, 2023 সালে 106 টাকা হয়েছে, তাহলে 6% আমি বলতে পারি নমিনাল জিডিপি গ্রোথ রেট 6%, ঠিক আছে। এবারে আসল হচ্ছে রিয়েল জিডিপি গ্রোথ রেট, কোন দেশ কতটা উন্নত সেটা রিয়েল থেকেই জানা যায়। কি হবে না দেখো কিভাবে জানা যায়, না রিয়েল যেমন নমিনাল আমি বললাম যে তোমার, ওকে হ্যাঁ, নমিনাল কি বললাম যে জাস্ট আগের বছরে যে জিডিপি গ্রোথ রেট সেটা হচ্ছে নমিনাল। আর রিয়েল কত, না রিয়েল হচ্ছে 2011-12 সাল অনুযায়ী যখন জিডিপি ক্যালকুলেট করা হবে, সেটাই হবে কি রিয়েল তোমার জিডিপি গ্রোথ রেট। এখন তোমরা বলতে পারো যে 2011-12 কেন, না দেখো এই রিয়েল জিডিপি গ্রোথ রেট নির্ণয় করার জন্য একটা বেস ইয়ার ধরতে হয়, ঠিক আছে। তো বেস ইয়ার আগে ছিল কত 2004-05, এখন বেস ইয়ার করা হয়েছে 2011-12, মানে 11-12-তে কোন দ্রব্যের মূল্য যা ছিল সেই মূল্য 2023-এ কি হয়েছে সেই অনুযায়ী যখন জিডিপি নির্ণয় করা হবে, তো সেটা হচ্ছে রিয়েল জিডিপি। তাহলে রিয়েল জিডিপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, রিয়েল জিডিপি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি 2011-12 সালে যদি ধরো তোমার গুডস অ্যান্ড সার্ভিস সেটা যদি ছিল 100 টাকা, আর 2023 সালে সেটা যদি হয় 104 টাকা, তাহলে হবে কত 4%, ওকে। তাহলে রিয়েল জিডিপি কি না বেস ইয়ার 2011-12 সালের উপর ভিত্তি করে আমাদের রিয়েল জিডিপি বা সত্যিকারের যে জিডিপি সেটা নির্ণয় করা হয়। বোঝা গেল তাহলে? তো সবাই বুঝতে পারলে নমিনাল এবং রিয়েলের মধ্যে পার্থক্য। নমিনাল হচ্ছে তার আগের বছরের যে জিডিপি ছিল সেই অনুযায়ী যখন ক্যালকুলেট হবে সেটা হচ্ছে নমিনাল, এবং 2011-12 বা বেস ইয়ারকে ধরে যখন ক্যালকুলেট করা হবে তখন সেটা হবে রিয়েল জিডিপি। এখানে একটা ফ্যাক্ট বলে রাখি, রিয়েল জিডিপি
তোমার সব সময় নমিনাল জিডিপি থেকে কম হয়। তাহলে আমরা বলতে পারি যে রিয়েল লেস দেন নমিনাল, এটা মনে রাখবে। তার কারণ কি না, রিয়েল জিডিপিতে আমাদের যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এটা কি হয়, ইনক্লুড হয়ে যায়। তো সেই কারণে কি হয়, গ্রোথ রেট অনেকটাই কমে যায়। তোমরা শুধু এটুকু মনে রাখবে যে নমিনাল জিডিপির মান রিয়েল জিডিপি থেকে বেশি হয়, এবং নমিনাল জিডিপি আগের ইয়ারের যে জিডিপি ছিল সেই অনুযায়ী ক্যালকুলেট করা হয়, এবং রিয়েল জিডিপি বেস ইয়ার যেটা হচ্ছে 2011-12 তার উপর ভিত্তি করে ক্যালকুলেট করা হয়। ওকে, ঠিক আছে। তাহলে জিডিপির কনসেপ্ট আমরা পেয়ে গেলাম, জিডিপি কি জিনিস। এবার দেখো, জিডিপি পেলাম আমরা, এবারে দু ধরনের জিডিপির কথা আমরা দেখলাম, একটা হচ্ছে রিয়েল জিডিপি, একটা হচ্ছে কি নমিনাল জিডিপি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে রিয়েল জিডিপির থেকে নমিনাল জিডিপির একটা পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ফারাকটা রয়েছে, এই ফারাকটা কে কি বলছি আমরা, জিডিপি ডিফলেটর। ডিফলেট মানে কি, ডিফলেট মানে তার যে তোমার আগের পজিশন সেখান থেকে বিক্ষেপ করা। তাহলে জিডিপি বিক্ষেপ বিক্ষেপ যেটা করছে, সরে যাচ্ছে তার পজিশন থেকে, সেটাকেই আমরা বলছি জিডিপি ডিফলেটর। তাহলে জিডিপি ডিফলেটর ইজিক্যাল টু কি, সেটা হচ্ছে নমিনাল জিডিপি কত সেটাকে রিয়েল জিডিপি দিয়ে যখন ভাগ করব এবং তার সঙ্গে যখন 100 গুণ করব, সেটাই হবে তোমার কি না, সেটাকে আমরা বলতে পারি জিডিপি ডিফলেটর। ওকে, দেখো এটা হচ্ছে এই যে এই অংশটা, এটা হচ্ছে কি না তোমার জিডিপি ডিফলেটর। ওকে, এবারে এখানে একটা সুন্দর কনসেপ্ট আছে, দেখো রিয়েল জিডিপির মান সবসময় নমিনাল জিডিপি থেকে কম হয়, ঠিক আছে। তাহলে যদি কম হয় তাহলে নমিনাল জিডিপির মান বেশি, তাহলে এখানে কি ধরা পড়ে যাচ্ছে, মূল্য বৃদ্ধির হারটা ধরা পড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, রিয়েল জিডিপি কম নমিনাল জিডিপি বেশি, তার মানে কি মূল্য নিশ্চয়ই বেড়েছে, বলেই তো তোমার রিয়েল জিডিপি কম হচ্ছে, নমিনাল জিডিপি বেশি হচ্ছে। তাহলে মূল্য বৃদ্ধির হার কিন্তু আমরা পাচ্ছি। তাই এই যে মূল্য বৃদ্ধির হার, এটাকে আমরা কি বলি, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলে থাকি, ঠিক আছে। তাহলে জিডিপি ডিফলেটর থেকে আমরা কিন্তু যে মূল্য বৃদ্ধির হার বা ইনফ্লেশন সেটাও কিন্তু নির্ণয় করতে পারি। তার কারণ কি, নমিনাল জিডিপির মান যেহেতু রিয়েল জিডিপির মানের থেকে কি হয়, বেশি হয়। এই বেশি হওয়ার কারণে কিন্তু, বেশিটা কেন হলো, বেশিটা এই কারণেই হলো যে তার মূল্যটা বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধিটাকে আমরা কি বলছি, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। ওকে, তাই নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইনটু 100ই হচ্ছে জিডিপি ডিফলেটর। এবং জিডিপি ডিফলেটরে কি হয়, সমস্ত রকমের যে দ্রব্য আছে তার সঙ্গে সমস্ত যে সার্ভিস আছে সবকিছু কিন্তু ইনক্লুড করা হয়, অর্থাৎ জিডিপিতে যা যা ইনক্লুড হয় জিডিপি ডিফলেটরে কিন্তু তাই তাই ইনক্লুড হয়। ওকে, ঠিক আছে, বেশ, এটা আমরা দেখে নিলাম কি, জিডিপি ডিফলেটর। আচ্ছা, জিডিপি ডিফলেটরের সাহায্যে বললাম কি না, আমাদের যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারি। আচ্ছা, এখানে যারা যারা আছো বলো তো, ইনফ্লেশন এবং মুদ্রাস্ফীতির যে ওয়ার্ডটা তোমরা শুনেছো তো, কে কে শুনেছো একবার ইয়েস বলে জানাও তো, কে কে শুনেছো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। শ্রীমন্ত বলছে না শুনিনি, আর কেউ, ইতি, বাসন্তী, কাবেরী, রিয়া, তোমরা শুনোনি? আচ্ছা, বাসন্তীও বলছে শুনিনি, আর কেউ, কাবেরী শুনেছে। আচ্ছা, ইনফ্লেশন আমরা এর পরেই পড়বো, ইতি শুনেছে, ঠিক আছে। তো ইনফ্লেশন কথা মনে একটাই মনে রাখবে, যে জিনিসপত্রের দামের যে বৃদ্ধি, মানে কোনো একটা, দেখো তুমি তোমাদের বাড়ির যেটা বাজেট তোমরা জানবে হয়তো, যে সর্ষের তেলের দাম কত ছিল, হয়তো 3-4 বছর আগে সর্ষের তেলের দাম ছিল তোমার 100 টাকা, এখন তুমি কিনছো 150 বা 160 টাকায় বা 170 টাকায়, ঠিক আছে। তাহলে এই যে জিনিসের দামটা বৃদ্ধি হচ্ছে, এটাই হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মানে
তোমার মূল্য বৃদ্ধি হচ্ছে এবং তোমার যে মুদ্রার ভ্যালু, তোমার যে টাকার ভ্যালু সেটা কমে যাচ্ছে। ঠিক আছে, টাকার ভ্যালু কমছে বলেই তো জিনিস বেশি দাম দিয়ে তোমাকে কিনতে হচ্ছে। প্রাচীনকালে মানে আজ থেকে 100 বছর আগে 1 টাকার যে দাম ছিল, এখন সে 1 টাকার দাম নেই। তার মানে কি হচ্ছে, তার মুদ্রার যে ভ্যালু সেটা কমেছে। ওকে, মুদ্রার ভ্যালুটা কমে গেছে এবং কি হচ্ছে, তার সঙ্গে মুদ্রার ভ্যালু হলে কমলে কি হয়, মূল্য বৃদ্ধি হয়। তাহলে এই যে মূল্য বৃদ্ধি, ঠিক আছে, এটাকেই আমরা কিন্তু বলছি ইনফ্লেশন। তো এই জিডিপি ডিফ্লেটর থেকে আমরা কিন্তু মূল্য বৃদ্ধিটাকে নির্ণয় করতে পারি। ওকে, কোশ্চেন আসতে পারে নিম্নের কোনটি থেকে আমরা মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারি, তখন জিডিপি ডিফ্লেটর বলা থাকলে তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে। এবার দেখো, এই যে জিডিপি আছে, জিডিপি আমরা কি মানে কিভাবে আমরা জিডিপি কে ক্যালকুলেশন করব, তার একটা পদ্ধতি তো আছে। ঠিক আছে, তো তার আগে আমরা দেখে নেব যে জিডিপি এট মার্কেট প্রাইস এবং জিডিপি এট ফ্যাক্টর কস্ট। ওকে, তো মার্কেট প্রাইস কি জিনিস না, মার্কেট প্রাইস হচ্ছে যে তুমি যে মূল্য দিয়ে জিনিসটা কিনলে, ধরো একটা তুমি কি কি কিনলে, একটা কেক কিনলে বা পাউরুটি কিনলে, তাহলে কেক বা পাউরুটি এটা তুমি যখন দোকান থেকে কিনলে তখন সেটা হচ্ছে মার্কেট প্রাইস, তুমি যেটা কিনলে। ওকে, মার্কেট প্রাইস হয়ে গেল। এবার ওই যে জিনিসটা আছে, যে পাউরুটি বা কেকটা আছে, সেটা তৈরি করতে কি কি লেগেছে। 1 নম্বর হচ্ছে তোমার লেগেছে প্রথমে গম লেগেছে, তারপরে তোমার বেকিং সোডা লেগেছে, অর্থাৎ র মেটেরিয়াল কিছু লেগেছে। তার সঙ্গে কি লেগেছে, কিছু মেশিন লেগেছে, জ্বালানি লেগেছে, এবং যে ফ্যাক্টরিটা হবে ওই পাউরুটি বেকারি ফ্যাক্টরি, সেটার জন্য একটা জমি চাই, তাছাড়া লোক চাই। তাহলে এই যে সমস্ত র মেটেরিয়াল, তারপরে তোমার জমি, মেশিন, জ্বালানি, এই সমস্ত কিছুকে একসঙ্গে আমরা কি বলছি, ফ্যাক্টর বলছি, ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর কস্ট বলতে আমরা কি বলতে পারি না, ফ্যাক্টর কস্ট হচ্ছে দু ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর, প্রাথমিক কি কি আছে না, একটা হচ্ছে ল্যান্ড, জমি, জমির উপরে ফ্যাক্টরি তৈরি করতে হবে। একটা হচ্ছে কি মেশিন, মেশিন পত্রকে আমরা বলি ক্যাপিটাল গুড। এই ক্যাপিটাল গুড জিনিসটা জেনে রাখো কি না, তুমি ধরো কি করলে না, তোমার একটা সেলাইয়ের মেশিন কিনে আনলে। তো এই যে সেলাইয়ের মেশিন, এই সেলাইয়ের মেশিন কি করবে, কাপড় তৈরি করবে, কাপড় সেলাই করবে। তাহলে এই যে সেলাইয়ের মেশিনটা হচ্ছে একটা ক্যাপিটাল গুড। ঠিক তো, এবার তুমি কি করলে, একটা টিনের দরজা নিয়ে এলে, নিয়ে তোমার বাড়িতে লাগালে, একটা লোহার দরজা নিয়ে বাড়িতে লাগালে, এই লোহার দরজাটাকে কিছু তৈরি করবে, তাহলে তৈরি করবে না। তাহলে যে কোনো অন্য কোনো জিনিস তৈরি করবে সেটাই হচ্ছে ক্যাপিটাল গুড, সেলাইয়ের মেশিন। তারপরে তোমার বেকিং পাউডার, এই তোমার বেকারিতে যে মেশিন থাকবে, যে পাউরুটি তৈরি করবে সেটা। তারপরে তোমার রোড, রোড কি করবে, রোডে যান চলাচল হলে কি হয়, তোমার কি হয় না, তত ইকোনমি গ্রো করে যান চলাচল হলে। রোড, এই সমস্ত জিনিস যেগুলো কি করে ক্যাপিটাল তৈরি করছে, আরো তোমার কি করছে, ভ্যালু এডিশন করছে, তো সেটাই হচ্ছে তোমার ক্যাপিটাল গুড। তাহলে কি রয়েছে, ল্যান্ড রয়েছে প্রাইমারি, তাছাড়া রয়েছে ক্যাপিটাল গুড। ক্যাপিটাল মানে সেলাই মেশিনটা মনে রাখবে, তোমার সেলাই যেমন করছো, তুমি যখন সেলাই করছো তখন কি হচ্ছে, অনেক কাপড় তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো জিনিস যখন অন্য কোনো জিনিস তৈরি করছে তখন সেটাকে আমরা বলছি ক্যাপিটাল গুডস। তাছাড়া কি রয়েছে, হিউম্যান ক্যাপিটাল, মানব সম্পদ সব থেকে বড় ক্যাপিটাল, এটা হচ্ছে তোমার কি প্রাইমারি ক্যাপিটাল। ওকে, আর সেকেন্ডারি ক্যাপিটাল কি হচ্ছে, সেকেন্ডারি হচ্ছে র মেটেরিয়াল, কি লাগবে, গম লাগবে, তার সঙ্গে কি লাগবে, জ্বালানি, মানে গম আছে, বেকিং সোডা আছে, আরো অনেক কিছু আছে, মারুতি তৈরি করতে অনেক কিছু লাগে। তার সঙ্গে আছে ফিউল। ঠিক আছে, তাহলে এই দুটো ফ্যাক্টর কিন্তু যখন যোগ করব তখন সেটা দেবে আমার কি, ফ্যাক্টর কস্ট। ওকে, তাহলে জিডিপি এট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু, একটা পেলাম জিডিপি এট ফ্যাক্টর কস্ট, তৈরি করতে কি পরিমাণ টাকা আমি ব্যয় করছি, তার সঙ্গে কি সরকার কি লাগাচ্ছে, জিএসটি। জিএসটি এক প্রকার কি ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সরকার ইনডাইরেক্ট ট্যাক্স লাগাচ্ছে। তাহলে প্রথমে জিনিসটা তৈরি করতে একটা মূল্য খরচা হলো, তারপর সরকার ইনডাইরেক্ট ট্যাক্স লাগালো। এবার হয়তো সরকার কি দিল, ওই ব্যক্তিকে, যখন ব্যক্তিটা ক্যাপিটাল গুড কিনতে গিয়েছিল তখন কিছু সাবসিডি দিল সরকার।
ওই সাবসিডিটা তাকে আর ফেরত দিতে হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে সরকার কি অনেক সময় সাবসিডি দেয়, ছাড় দেয়, এই ছাড়টা পরবর্তীকালে আর ফেরত দিতে হয় না, তাহলে ছাড়ের যে টাকাটা সেটা আমাকে বাদ দিতে হবে, তবেই তো মার্কেট প্রাইস বেরোবে। ও যদি সরকার যে সাবসিডিটা দিচ্ছে সেটাকে যদি সে অ্যাড করে ধরে, তাহলে তো মার্কেট প্রাইস বেড়ে যাবে, ঠিক কি না? ভ্যালুটার দামটা তো বেড়ে যাবে। তাহলে সরকার সাবসিডি দেওয়ার কারণটা কি? সরকার সাবসিডি এই কারণেই দেয় যাতে কনজিউমার যারা থাকে আমরা আমাদেরকে কম টাকা খরচা করে যাতে জিনিসটা কিনতে পারি। একটা জিনিস মনে করো, এক সময় এলপিজি গ্যাসের দাম কি ছিল? এলপিজি গ্যাসের দাম ছিল 500 কি 600 বা 700 টাকা, ঠিক আছে? তখন সরকার কিন্তু কি সাবসিডি দিত, ঠিক আছে? এবার সরকার যখন সাবসিডি বন্ধ করে দিল, ওকে, তখন এক লহমায় এক ইয়েতেই দামটা কত হয়ে গেল? প্রায় 1000 টাকার উপরে চলে গেল। তাহলে সাবসিডি দেওয়া মানে কি? সরকার যখন সাবসিডি দিচ্ছে মানে সরকার নিজের পকেট থেকে তোমার জন্য টাকাটা পে করছে, তাহলে সাবসিডি টাকাটা বাদ দিতে হবে। ওকে, তাহলে জিডিপি এর মার্কেট প্রাইস মানে কি? জিডিপি এর ফ্যাক্টর কস্ট মানে যে এই যে দেখলাম আমি র মেটেরিয়ালস, গম, হ্যান ত্যান নানা রকম জিনিস লাগছে, তো এই যে জিনিসগুলো আছে এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর তার সঙ্গে কি জিএসটি কে ধরলে, জিএসটি ধরলে এবং সাবসিডি বাদ দিলে, তাহলে টোটাল তুমি কি পেয়ে গেলে? জিডিপি এর মার্কেট প্রাইস, মানে তুমি যে টাকা দিয়ে জিনিসটা কিনছো সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, ইনডাইরেক্ট ট্যাক্স, তার সঙ্গে সাবসিডি। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা যে মার্কেট প্রাইস কি। এবার তোমাকে বলি, ধরো আমি এখানে মার্কেট প্রাইসের ফর্মুলা লিখে দিয়েছি, কিন্তু পরীক্ষাতে থাকতে পারে জিডিপি এর ফ্যাক্টর কস্ট ইজিক্যাল টু, ফ্যাক্টর কস্ট ইজিক্যাল টু থাকতে পারে। তখন কি হবে না, ইনডাইরেক্ট ট্যাক্সটা ডান দিকে আছে বাঁ দিকে চলে যাবে, সেটা মাইনাস হয়ে যাবে এবং সাবসিডিটা অ্যাড হয়ে যাবে। তাহলে জিডিপি এট ফ্যাক্টর কস্ট মানে কি? জিডিপি এট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। তাহলে এই ফর্মুলা যদি মনে রাখো তাহলে তুমি কিন্তু মার্কেট প্রাইস দেখ বা ফ্যাক্টর কস্ট দেখ ইজিলি তুমি বলতে পারবে। আর জিএনপি এর মার্কেট প্রাইস, এটা সেম ফর্মুলা, কিন্তু জিএনপি কি জিনিস সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, কেউ না বুঝতে পারলে বলো। আচ্ছা, এবার এবার আমরা চলে যাব এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, ওকে, নেক্সট আমরা দেখব যে জিডিপি কে আমরা কিভাবে ক রকম পদ্ধতিতে ক্যালকুলেট করতে পারি, কত রকম পদ্ধতিতে জিডিপি ক্যালকুলেট করা যায়। দেখো, জিডিপি সাধারণত 3 রকম পদ্ধতিতে ক্যালকুলেট করা হয়। একটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, এক্সপেন্ডিচার মানে কি? খরচা, ঠিক আছে? এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচা। এই খরচাতে কি কি আছে? সি প্লাস আই প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্স মাইনাস এম। সি কি? সি হচ্ছে কনজামশন। কনজামশন মানে কি না, আমরা যে পরিমাণ জিনিস গ্রহণ করছি, আমরা ধরো খাবার কিনছি, আমরা ড্রেস কিনছি, আমরা ঘর বানানোর জন্য বিভিন্ন র মেটেরিয়াল কিনছি, এগুলো হচ্ছে সমস্ত কিছু কনজামশন। ইনভেস্টমেন্ট কি হচ্ছে? রোড তৈরি হচ্ছে, রেল রেল তৈরি হচ্ছে, রেলওয়ে লাইন তৈরি হচ্ছে, তারপরে তোমার এইদিকে ধরো কলকারখানা তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে ইনভেস্টমেন্ট। বা হয়তো বিদেশ থেকে কোম্পানি আসছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ওকে, আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি আছে না, গভর্নমেন্ট তার রেলকে রিপেয়ার করার জন্য খরচা করছে, বন্দে ভারত ট্রেন নিয়ে আসছে, বেতন দিচ্ছে, বিভিন্ন যারা কাজ করছে তাদের বেতন দিচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে সরকারের খরচা, ঠিক আছে? এটা, এবং তার সঙ্গে কি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, কি পরিমাণ জিনিস আমরা বিদেশে রপ্তানি করছি এবং কি পরিমাণ জিনিস আমরা বিদেশ থেকে কিনছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। তাহলে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে কি কয়েকটা জিনিস যোগ হয় এবং কয়েকটা জিনিস বিয়োগ হয়। কি কি যোগ হচ্ছে? একটা হচ্ছে সি মানে কনজাম্পশন, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, সরকারের কি খরচা, এবং তার সঙ্গে কত পরিমাণ আমরা এক্সপোর্ট করছি মাইনাস কত পরিমাণ ইম্পোর্ট করছি। ওকে, নেক্সট কি অ্যাপ্রোচ? নেক্সট হচ্ছে ওয়েজ এন্ড প্রফিট। এই যে নেক্সট হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, এবং এখানে কি হচ্ছে ওয়েজ মানে হচ্ছে কি পরিমাণ আমি, ধরো তোমার বাড়িতে কতগুলো লোককে লাগালে তোমার বাড়ি তৈরি করতে, তারপর তাদের তো তুমি একটা বেতন দেবে, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়েজ। এবং প্রফিট কি? তুমি কোনো একটা বিজনেস করলে সেখান থেকে কি পরিমাণ প্রফিট এলো। এবং রেন্ট কি? তুমি যে বাড়িটা তৈরি করলে সেটা তুমি ভাড়া দিলে কাউকে, তাহলে হচ্ছে এটা রেন্ট। তাহলে ওয়েজ, প্রফিট, রেন্ট আরো অনেক কিছু যখন ক্যালকুলেট করি,
এই সমস্ত কিছু হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। এবং লাস্ট যে অ্যাপ্রোচ হচ্ছে যেটাতে আমরা জিডিপি ক্যালকুলেট করলাম, যেটাতে আমরা দেখলাম মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট, সেই পদ্ধতিটা, সেখানে কি হয়, তুমি যে টাকা দিয়ে জিনিসপত্র কিনছো সেই অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে আউটপুট অ্যাপ্রোচ, মার্কেট ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস। তাহলে ফাইনালি কোনো জিনিস তৈরি হলো, পাউরুটির যে বেকারি আছে সেখান থেকে পাউরুটি তৈরি হলো, তুমি পাউরুটিটা কিনলে বা কেকটা কিনলে, তো এই কেকটা কেনার সময় তুমি যে টাকাটা পে করলে, যে টাকাটা দিলে, সেই টাকাটা যখন অ্যাড করবে, সবারই টাকা তো, যারা যারা জিনিসপত্র কিনছে তারা টাকা পে করছে, তো এই সমস্ত টাকা যখন অ্যাড করা হবে, তো সেটাই কিন্তু হয়ে যাবে আউটপুট অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে এই 3 রকম পদ্ধতিতে আমরা জিডিপি ক্যালকুলেট করতে পারি। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, না কোশ্চেন আসতে পারে একটাই, সেটা হচ্ছে কি, নিম্নের কোন পদ্ধতির সাহায্যে আমরা জিডিপি ক্যালকুলেট করতে পারি, বা নিম্নের কোন পদ্ধতিটি জিডিপি ক্যালকুলেশনে কাজে লাগে না, ব্যবহৃত হয় না। ওকে, এই 2 ধরনের কোশ্চেন কিন্তু আমরা পাবো। ওকে, বেশ, দেখো আমরা এর আগে কি দেখলাম, না জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এবং জিএনপি। তো জিএনপিটা নিয়ে আমি বলিনি, এবার আমি জিএনপিটা নিয়ে বলবো। জিএনপি জিনিসটা কি, দেখো এই ম্যাপটা দেখতে পাচ্ছ সবাই, তাহলে এই ম্যাপে এটা হচ্ছে ভারত, ইন্ডিয়া। ওকে, তাহলে ইন্ডিয়ার মধ্যেই যা কিছু তৈরি হচ্ছে, ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে, এই লাল রঙের যে ইন্ডিয়াটা রয়েছে, ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যা কিছু তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার ধরো ভারত, তুমি আছো, এবার তুমি আমেরিকাতে চাকরি পেলে, তাহলে তুমি তো একটা ইনকাম করবে, সেই ইনকামের কিছু অংশ তুমি দেশে পাঠাবে, তাহলে সেটাকে তো ক্যালকুলেট করতে হবে। তো সেটাকে কি পদ্ধতিতে ক্যালকুলেট করা হয়, না গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে কি, যখন কোনো দেশের নাগরিকরা, দেশে বা বিদেশে যেখানেই হোক, শুধুমাত্র নাগরিক, তাদের যে ইনকাম বা তাদের দ্বারা যে গুডস এবং সার্ভিস উৎপন্ন হচ্ছে, তো সেটাই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল মানে কি, নাগরিক। ওকে, বোঝা গেল? তাহলে আমরা এটাকে খুব সহজে যদি এক্সপ্লেন করি, দেখো পেয়ে যাব, ধরো 3 ধরনের কন্ডিশন একটা নিলাম। এ ইজিক্যাল টু কি, না দেশের, এক সেকেন্ড, নাগরিক দেশে উপার্জন, এরকম একটা কন্ডিশন হতে পারে, যে তুমি ভারতেই রয়েছো, ভারতেই উপার্জন করছো। আর একটা কন্ডিশন কি হতে পারে, যে বিদেশ থেকে যারা এসছে, অ্যাপেল কোম্পানি, সে কি করছে, ভারতে উপার্জন করছে, ভারতে উপার্জন। আরেকটা কি কন্ডিশন হতে পারে, নাগরিক, থার্ড কন্ডিশন, সেটা হচ্ছে কি, সেটা কি, বিদেশে উপার্জন। তাহলে জিএনপির ক্ষেত্রে কি, আমরা দেশের যে নাগরিক এবং বিদেশে যে নাগরিক রয়েছে, ভারতীয় রয়েছে, তাদের যে গুডস এবং সার্ভিস প্রডিউস করছে, তারা যেটা প্রডিউস করছে, তখন তাদের প্রোডাকশনটাকে আমরা কিন্তু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলছি। এবার এখানে তোমরা বলো যে জিডিপি ইজিক্যাল টু কি হবে, এ প্লাস বি, না বি প্লাস সি, না এ প্লাস সি? জিডিপি ইজিক্যাল টু কি হবে বলো তোমরা, এটা দেখে বলো। এই যে লিখলাম আমি, এ ইজিক্যাল টু নাগরিক প্লাস দেশে উপার্জন, বি ইজিক্যাল টু বিদেশি প্লাস ভারতীয় উপার্জন, সি ইজিক্যাল টু নাগরিক প্লাস বিদেশি উপার্জন। 3 রকমের কন্ডিশন হতে পারে। এবার তোমরা বলো, জিডিপির ক্ষেত্রে আমরা কোন দুটো যোগ করব? কেউ বলো, একটু ভেবেচিন্তে বলো। জিডিপি মানে কি হচ্ছে, দেশি বা বিদেশি যেই হোক, ভারতের বাউন্ডারিতে যেটা প্রোডাকশন হচ্ছে সেটাকে আমি জিডিপি বলবো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওখানে কিন্তু আমি নাগরিক টাগরিক দেখবো না, আমাদের দেশের বাউন্ডারিতে হচ্ছে কিনা। তাহলে এবার বলো কোনটা হবে, রিয়া, ইতি, সুপর্ণা?
কাবেরী, কেউ একজন? না না, এখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এ প্লাস বি হবে না বি প্লাস সি হবে না এ প্লাস সি হবে, এটাই আমি জানতে চাইছি, তোমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। দেখো এ ইজ ইকুয়াল টু কি আছে, নাগরিক প্লাস দেশে উপার্জন। ওকে, তাহলে আমরা জিডিপির ক্ষেত্রে কি দেখব, যে আমাদের দেশে কি কি উপার্জন হচ্ছে, আমাদের দেশে কে কে উপার্জন করছে। আমাদের দেশে দেখো দুজন উপার্জন করছে, একটা এ একটা বি, তারা ভারতের বাউন্ডারির মধ্যে করছে, তাহলে জিডিপি ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, এ প্লাস বি লিখতে পারি, তাই তো? জিডিপি ইজিক্যাল টু এ প্লাস বি। আর জিএনপি ইজিক্যাল টু কি লিখতে পারি, ভারতের নাগরিক, তাহলে এক্ষেত্রে আমি কি দেখবো, হ্যাঁ এ প্লাস বি। আচ্ছা এক্ষেত্রে আমি দেখবো নাগরিক, তাহলে নাগরিক কোন কোন জায়গায় রয়েছে সেগুলো যোগ হবে জিএনপির ক্ষেত্রে, সিম্পল। তাহলে জিএনপির ক্ষেত্রে কি দেখবো, আমি কি বললাম, যে জিএনপি হচ্ছে কি নাগরিকরা যে উপার্জন করছে, সেটা কি হবে, না সেটা হবে কি, না নাগরিক কোথায় কোথায় আছে, একটা এ তে আছে একটা সি তে আছে, তাহলে হবে কত, এ প্লাস সি, তাই তো? এ প্লাস সি, ভেরি গুড। এবার আমরা যদি এই জিএনপি থেকে জিডিপি বাদ দিই, ঠিক আছে, জিএনপি থেকে জিডিপি বাদ দিই, তাহলে কি থাকবে, এ এ কেটে যাবে, থাকবে বি মাইনাস সি, ঠিক আছে, বি মাইনাস সি। এই বি মাইনাস সি কি, এই বি হচ্ছে বিদেশিদের ভারতে উপার্জন, মাইনাস কি, হ্যাঁ জিএনপি মাইনাস জিডিপি করলে, না ভুল হলো, এটা একটা হচ্ছে, এটা দাঁড়াও, সি মাইনাস বি, হ্যাঁ এটা হবে, এটা হবে কি, এটা হবে সি মাইনাস বি। জিএনপি মাইনাস জিডিপি করলে কি আসছে, সি মাইনাস বি আসছে। তাহলে এই সিটা কি, সিটা হচ্ছে নাগরিক যেটা বিদেশে উপার্জন করছে, আর বিটা কি, বিদেশি যেটা ভারতে উপার্জন করছে। তাহলে জিএনপি ইজিক্যাল টু কি করছে আমি, জিডিপির সঙ্গে যখন আমি শুধুমাত্র আমাদের যে নাগরিকের যে উপার্জন সেটা যখন যোগ করে দিচ্ছি, সেটাই হয়ে যাচ্ছে আমার জিএনপি। ঠিক আছে, দেখো এখানে ফর্মুলাটা লেখা আছে, তাহলে সেম ফর্মুলা কিন্তু এখানে চলে এলো, সেম ফর্মুলা, ঠিক আছে। এখানে সি এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় এম আছে। এই যে এক্স মাইনাস এম, এটাকে আমরা বলছি নেট ফরেন ইনকাম, ঠিক আছে, নেট ফরেন ইনকাম। যেখানে আমি কি করছি, নেট ফরেন ইনকাম পেয়ে বিদেশির ইনকামটা বাদ দিচ্ছি, ভারতীয়দের ইনকাম যোগ করছি। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে জিডিপি থেকে যখনই আমি এম কে বাদ দিয়ে দেবো, তাহলে বিদেশিদের ইনকামটা চলে গেল। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি, কি লিখতে পারি, না জিডিপি মাইনাস এম প্লাস এক্স। তাহলে এই যে জিডিপি মাইনাস এম, এখান থেকে বিদেশিদের ইনকাম বাদ চলে গেল, পুরোপুরি বিদেশিদের ইনকাম নেই, জিডিপিতে শুধুমাত্র কার ইনকাম আছে, ভারতীয়দের ইনকাম আছে। তার সঙ্গে যখন এক্স যোগ করছি, মানে ভারতীয়দের ইনকাম আমি পেয়ে যাচ্ছি বিদেশে। তাহলে এটাই হচ্ছে তোমার কি, জিএনপি এর কনসেপ্ট। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি জিডিপি। আর এই যে ভারতের লোক এখানে 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 ছড়িয়ে আছে, এখানে ছড়িয়ে আছে, এটাকে আমরা কি বলতে পারি, না জিএনপি, 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 জিএনপি। ওকে, বোঝা গেল তাহলে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে জিডিপি হচ্ছে দেশি হোক বা বিদেশি হোক তাদের যে ইনকাম, আর জিএনপি হচ্ছে ভারতের শুধুমাত্র নাগরিক, সেটা দেশের মধ্যেই হোক বা ভারতের মধ্যেই হোক। আশা করি সবাই বুঝতে পেরেছো জিডিপি এবং জিএনপির মধ্যে কি পার্থক্য। যদি কেউ না বুঝতে পারো মেসেজ করে বলতে পারো,
ঠিক আছে, ভয়েসেও বলতে পারো যদি কেউ না বুঝতে পেরেছো যে জিডিপি এবং জিএনপি জিনিসটা কি। জিডিপি হচ্ছে কোন একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, সেখানে দেশের লোকও হতে পারে বিদেশিও হতে পারে। আর জিএনপি হচ্ছে কি, শুধুমাত্র দেশের লোক, দেশে ইনকাম প্লাস বিদেশে ইনকাম, এটা যখন আমি করব তখন হয়ে যাবে কিন্তু কি আমার জিএনপি। বোঝা গেল? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বেশ, এরপর দেখো দুটো সহজ কনসেপ্ট, সেটা কি, একটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। দেখো জিডিপি এবং জিএনপি কে সরাসরি আমরা কি না ভারতের ইনকামে ব্যবহার করি না, তার জন্য কি আরেকটা জিনিস আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। নিট মানে কি, তোমার অনেক কিছু এর থেকে বাদ দিতে হয়। নিট যখনই তোমরা যখন যদি চাকরি পাও, যখন চাকরি পাবে দেখবে স্যালারি কি থাকে, স্যালারি হচ্ছে গ্রস স্যালারি, একটা নেট স্যালারি। তো গ্রস স্যালারি থেকে কি হয়, তোমার কিছু অংশ বাদ যায়, যেমন ধরো তোমার পিএফ বাদ গেল, আরো কিছু কিছু ট্যাক্স বাদ গেল, পি ট্যাক্স বাদ গেল, তো এই সমস্ত কিছু বাদ যায়। ঠিক আছে, এই বাদ যাওয়ার পরে তুমি পাও নেট স্যালারি। তাহলে এখানেও সেম, এই যে তোমার জিএনপি আছে, জিএনপি থেকে যখন আমি ডেপ্রিসিয়েশন বাদ দেবো, ডেপ্রিসিয়েশন কি জিনিস, মানে ডেপ্রিসিয়েশন হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশের মেরামতি ও রিপ্লেসমেন্ট বাবদ খরচা। ওকে, বিভিন্ন ওই যে আমরা নিয়েছিলাম বেকারির উদাহরণ, বেকারিতে কি হচ্ছে না, ধরো বেকারিতে কি না যে পরিমাণ গুডস এবং সার্ভিস প্রডিউস হচ্ছে, তো সেটা তো জিডিপি হচ্ছে। ওকে, এবং সেটা যদি কোনো ভারতীয় করে থাকে তো সেটা হচ্ছে জিএনপি। এবারে কোন একটা ভারতের লোকের বেকারি আছে, সে গুডস এন্ড সার্ভিস প্রডিউস করছে কয়েক বছর থেকে, এবং কি না তার কি হয়, মেশিনের তো একটা তোমার কি হয়, যে মেশিন তো খারাপ হতে পারে, তো এই মেশিন খারাপ হলো তখন মেশিনকে রিপ্লেস করলো, বা ধরো মেশিনকে মেরামতি করলো, তাহলে এই সমস্ত কিছুকে আমরা কি বলতে পারি, ডেপ্রিসিয়েশন বলে থাকি। ঠিক আছে, তাহলে জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন বাদ দেবো তখন নেট ইনকাম, কারণ কি তোমার, তুমি নিজে ধরো তোমার যে বললাম যে সেলাই মেশিন আছে, তো এইখানে কি হয় না, তোমার ধরো ছুঁচটা খারাপ হয়ে গেল, বা তোমার সেলাই মেশিনের যে যেটা ঘুরছে আর কি হুইলটা, সেটা খারাপ হয়ে গেল, তাহলে তোমার যে ইনকাম সেখান থেকে কিছু খরচা করে তো সারাতে হবে না, সেটা তুমি তো কাজ করতে পারবে না। তাহলে এই যে খরচাটা তুমি করলে, এই খরচাটাকে যখন তুমি মানে বাদ দেবে, তখন সেটা হচ্ছে নেট ইনকাম। ঠিক আছে, তাহলে জিএনপির সঙ্গে ডেপ্রিসিয়েশন আমার অ্যাড থাকে, ওই ডেপ্রিসিয়েশন মানে মেরামতি বাবদ যে খরচা হয় সেটা যখন আমি বাদ দেব, তো সেটাই হয়ে যাবে আমার কি না নেট ন্যাশনাল প্রোডাক্ট। আর নেক্সট কি আসছে, ন্যাশনাল ইনকাম। তো এই নেট ন্যাশনাল প্রোডাক্ট থেকে যখন আমি ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দেব এবং তার সঙ্গে সাবসিডি যোগ করব, তখন পেয়ে যাব আমি ন্যাশনাল ইনকাম। তাহলে আমি কতগুলো কনসেপ্ট পেলাম, দেখো আমি পেলাম জিডিপি, জিএনপি, জিডিপি এবং জিএনপি, তারপর পেলাম কি এনএনপি, এনআই। এবার দেখো আমাদের যে অর্থনীতি আছে সেখানে কি না সব সময় অর্থনীতি একরকম গতিবেগে যায় না। করোনার সময় দেখেছিলাম যে প্রতিটা দেশের অর্থনীতি কিন্তু একটা স্লো ডাউন বা মন্দা ফেস করেছিল। তাহলে এই যে মন্দা এবং স্লো ডাউন, এই পরিস্থিতিটাকে কি বলছি আমরা, কখনো রিসেশন বলছি, বা রিসেশনের মাত্রা যখন খুব বেশি বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা কি বলছি, ডিপ্রেশন বলছি। ওকে, তাহলে জিডিপি গ্রোথ রেট যখন হ্রাস পেয়ে ডিগ্রোথ হতে শুরু করে, মানে ধরো গ্রোথ হচ্ছিল কত +6% হারে, এবার কি হলো, গ্রোথ না হয়ে উল্টে -6% হারে ডিগ্রোথ হতে শুরু করলো। তাহলে এই যে -6% হারে ডিগ্রোথ হচ্ছে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ইকোনমিক কন্ট্রাকশন। তাহলে এই যে ইকোনমিক কন্ট্রাকশন আছে, তো ইকোনমিক কন্ট্রাকশন পরপর 2টি কোয়ার্টার বা 2 বছর ধরে হলে, আচ্ছা এখানে 2 বছরটা লিখে লিখে বাদ দাও, এটা হচ্ছে পরপর 2 কোয়ার্টার,
আচ্ছা, কোয়ার্টার মানে কত? 3 মাস। পরপর 3 মাস, মানে 3 + 3 6 মাস। এই 6 মাস যদি আমি ইকোনমিক কন্ট্রাকশন দেখি, তাহলে সেটাকে আমি কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি রিসেশন, মানে অর্থনৈতিক মন্দা। ওকে, এবার যখন এই যে রিসেশন আছে, এটা যখন তীব্র রূপ ধারণ করে, তখন সেটাকে আমরা বলছি ডিপ্রেশন। আমরা আমরা যে ডিপ্রেশনে যাই, সেই ডিপ্রেশন কিন্তু নয়। আমরা ডিপ্রেশন বলতে একটা ডিপ্রেশন বুঝি যে আমি যেটা চাইছিলাম সেটা হলো না, তাই আমি ডিপ্রেসড হয়ে গেলাম, এই ধরনের ডিপ্রেশন আমরা বলি। ঠিক আছে, তাহলে এরকম ডিপ্রেশন হলে কিন্তু, দীর্ঘমেয়াদী যদি ডিপ্রেশন হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ডাক্তার দেখানো উচিত। কারণ কি বলতো, আমরা তোমার আমাদের যে মানে মস্তিষ্ক বাদ দিয়ে, ব্রেন বাদ দিয়ে, মাথা বাদ দিয়ে সমস্ত রকম প্রবলেম, একদম তোমার বলতে পারো চোখ থেকে শুরু করে পায়ের নখ অব্দি কোনো প্রবলেম একটু হলেই আমরা ডাক্তারের কাছে যাই বা ওষুধ ব্যবহার করি। কিন্তু মস্তিষ্কে যখন আমাদের কিছু প্রবলেম হয়, নার্ভের গন্ডগোল বা নার্ভের সেল বসে যায়, সেই সময় কিন্তু আমরা কি করি, আমরা সেটাকে লুকোই। ঠিক আছে, আমরা লজ্জা করি, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি আমাদের হেড অফিস, মানে আমাদের বলতে পারো যে আমাদের 99%, 99.99% হচ্ছে ব্রেন, মানে ব্রেনই সবকিছু করছে। তাহলে এই হেড অফিসে যদি সামান্যতম প্রবলেম হয়, তাহলে আমাদের দেখানো উচিত, কিন্তু সেটাকেই আমরা ইগনোর করি। ওকে, এবং সব ডিপ্রেশনের সময় কি হয় না, আমরা যখন ধরো তুমি খুশিতে আছো, তুমি তুমি আনন্দে আছো, কিন্তু পাশের জনকে তুমি দেখছো হতাশ বা ডিপ্রেসড আছে, তো তুমি কিন্তু তার যে স্টেট আছে, তার যে দশা আছে, সেটাকে তুমি কিন্তু সহজে রিয়েলাইজ করতে পারবে না। মানে এটা খুবই ডিফিকাল্ট যে অন্য যে পরিস্থিতি যাচ্ছে অন্য একজন, সেটাকে বোঝা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কি হতে হবে, তোমার মধ্যে কম্প্যাশন বা সহানুভূতি থাকতে হবে, তবেই কিন্তু তুমি তার পরিস্থিতিটা বুঝতে পারবে। না হলে কি তুমি তোমার স্টেটেই থাকবে, মানে প্রতিটা হিউম্যান বিইং এর নেচার হলো সে নিজের স্টেটে, নিজের বর্তমান অবস্থায় থাকতে থাকতে চায়। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হলো, সে পাশ কেটে বেরিয়ে গেল, তার মনে বিন্দু মাত্র ইম্প্যাক্ট করলো না, এটা কিন্তু কম্প্যাশনের বা যে সহানুভূতির কিন্তু চিহ্ন নয়। ওকে, তাহলে ওই ডিপ্রেশন গেল আলাদা। এই ডিপ্রেশন কি, এই ডিপ্রেশন হচ্ছে অর্থনৈতিক মন্দা। এই ডিপ্রেশন কি, রিসেশনের পরে যখন মাত্রা বৃদ্ধি পায়, তো সেটা হয়ে যাচ্ছে আমাদের ডিপ্রেশন। ওকে, এই ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়, এক তো অর্থনৈতিক মন্দা হয়, তার সঙ্গে কি হয় না, জবলেস গ্রোথ হতে শুরু করে, মানে তোমার কোন রকম জব থাকে না, কোন রকম এমপ্লয়মেন্ট কিন্তু ক্রিয়েট হয় না। তাহলে একদিকে অর্থনীতি বাড়ছে না, একদিকে এমপ্লয়মেন্টও ক্রিয়েট হচ্ছে না, তাহলে কি হচ্ছে, জিডিপি কিন্তু ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে শুরু করবে, সামনের দিকে না হেঁটে। তো এটা সরকার ফাইট করবে কিভাবে? সরকার ফাইট, তাহলে ডিপ্রেশন বা রিসেশনের সময় কি হয়, মানুষের হাতে কি হয় না, অর্থের পরিমাণ কমে যায়, তাই তো মানুষ কিছু কিনতে পারে না, এবং কিনতে পারে না বলেই কিন্তু অর্থনৈতিক মন্দা আসে। তাহলে সেই সময় কি করতে হবে সরকারকে, না বিভিন্ন খাতে খরচা বাড়াতে হবে, যেমন কিষাণ সম্মান নিধি বলো, বা আরো কিছু যেগুলো তোমার স্কিম আছে, সেগুলোতে সরকারকে বেশি বেশি করে টাকা দিতে হবে, এবং তার সঙ্গে কি, সরকারকে কর কমাতে হবে। তাহলে বিভিন্ন খাতে খরচা বাড়াতে হবে এবং কর কমাতে হবে, এই দু প্রক্রিয়ায় কিন্তু সরকার ধীরে ধীরে এই রিসেশন বা ডিপ্রেশনের মোকাবেলা করতে পারে। রিসেশনটা বলতে বুঝাতে পারলাম আশা করি। এইবারে খুব বেসিক জিনিস, এটা তোমরা জানো যে আমাদের যে অর্থনীতি আছে, ভারতের যে অর্থনীতি আছে, সেটাকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক, অন্যটা গৌণ, একটা প্রগৌণ। প্রাথমিক কি, অবশ্যই কৃষিকাজ, প্রাইমারি সেক্টর হচ্ছে কৃষিকাজ, পশুপালন, বনসৃজন, মানে যেগুলো কি তোমার কি হয়, খুব কম পরিমাণ মেশিনারি যেগুলোতে ব্যবহার করা হয় এবং যেখানে খুব বেশি পরিমাণ পরিশ্রম লাগে। ওকে, তো সেইটাই হচ্ছে কি প্রাইমারি, যেমন ঝুড়ি বোনা, এটা হচ্ছে প্রাইমারি। এবার সেকেন্ডারি বা গৌণ, তো এখানে মাইনিং ইন্ডাস্ট্রি বা খনিজ উত্তোলন, যে তেল তুলছে বা কয়লা তুলছে, বা তোমার লোহার খনিজ থেকে যখন লোহা ইস্পাত তৈরি করছে কারখানাতে, ম্যানুফ্যাকচারিং, এগুলো সমস্ত কিন্তু তোমার সেকেন্ডারি সেক্টর। তাছাড়াও কি রয়েছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। ফুড প্রসেসিং মানে কি, তোমার ওই যে ধরো যেটা বললাম আমি, যে তুমি ধরো তোমাদের কাছে আম হয়, এবারে অনেক আম হয়, ঠিক আছে, আশেপাশের আম তুমি জড়ো করো, সেখানে তুমি ছোটখাটো কয়েকটা লোককে রেখে, মানে কয়েকজন লোককে রেখে তুমি কি তৈরি করছো, আচার তৈরি করছো। ঠিক আছে, এবং সেই আচার কি হচ্ছে
না তোমার বোতলে তুমি আচারটা তৈরি করার পর বোতলে প্যাকিং করছো, সেটাকে সিল দিচ্ছ, তোমার নাম দিচ্ছ, যাদের যা নাম সেই নাম অনুযায়ী আচারের নাম হচ্ছে, সে আচার তুমি বিক্রি করছো। তো এটা হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। তুমি ফুডটা নিয়ে পরে মানে র মেটেরিয়াল নিয়ে সেটাকে কি করলে ভ্যালু এডিশন করে বা মার্কেটে বিক্রি করলে, এটাই হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। ওকে। তাছাড়াও কি চামড়ার জিনিসপত্র, লেদার, লেদার যে ফ্যাক্টরি আছে, এগুলো কিন্তু তোমার কি হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি সেক্টর কি, সার্ভিস সেক্টর, যেটা আমি বললাম আগেই, যে রেল বা হোটেলস বা সরকার যে সার্ভিস গুলো দেয়, যেমন বিএসএনএল ছিল সেটা, তারপরে তোমার এই যে জিও ব্যবহার করছি এটা, ইন্টারনেট ব্যবহার করছি এটা, এগুলো সমস্ত কিন্তু সার্ভিস সেক্টর। ঠিক আছে, এগুলো সার্ভিস। কি কি, হোটেল, রেস্টুরেন্ট, রোড, রেল, বায়ু মাধ্যমে পরিবহন ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার সার্ভিস সেক্টর। এবার দেখো একটা মজার জিনিস, আমাদের যে সার্ভিস সেক্টর আছে তার কন্ট্রিবিউশন কত জিডিপিতে? 56%। প্রায় 55 থেকে 56 বা 50-এর বেশি বলতে পারো, জুম করলে বুঝতে পারবে। দেখো 56%, এগ্রিকালচারে কত, মাত্র 18%, ইন্ডাস্ট্রি 26% কন্ট্রিবিউট করছে, মানে আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেখানে সার্ভিসের 56% কন্ট্রিবিউশন। এইবারে তোমরা একটা তোমরা একটা অ্যান্সার দাও, এই তিনটে সেক্টরের মধ্যে সব থেকে বেশি লোক কাজ করে কোন সেক্টরে, সার্ভিসে না এগ্রিকালচারে না ইন্ডাস্ট্রিতে? তোমরা এই উত্তরটা দাও। বাহ, ভেরি গুড। তাহলে সব থেকে বেশি লোক কাজ করছে এগ্রিকালচার, যার কন্ট্রিবিউশন মাত্র 18%। তাহলে বুঝতে পারছো, তাহলে এখানে যদি 100 জন লোক কাজ করে, তাহলে 18 টাকা 100 জনের মধ্যে ভাগ হচ্ছে। ওকে, তাহলে সবাই কত কম পাচ্ছে, 18 টাকা 100 জনের মধ্যে ভাগ। আর এখানে কাজ কত করছে, 20 জন লোক, তাহলে 56 টাকা 20 জনের মধ্যে ভাগ হচ্ছে মাত্র। তাহলে এখানে যেখানে এই যে 100 টাকার মধ্যে কত পাচ্ছে, খুব কম পাচ্ছে। আর এক মানে 18 টাকা যখন 100 জনের মধ্যে ভাগ হবে তখন 1 টাকারও কম পাচ্ছে। আর এদিকে 56 টাকা 20 জনের মধ্যে ভাগ হচ্ছে, 2 টাকার বেশি পাচ্ছে। ওকে, তাহলে দেখো, এই জন্যই কিন্তু ভারত কিন্তু কি হচ্ছে, একটা যে ডেভেলপড কান্ট্রি সেটাতে পরিণত হচ্ছে না। ভারতের এখনো প্রায় বলতে পারো যে মোর দেন 60% লোক এগ্রিকালচারে ইনভলভ আছে। ওকে, তাহলে মোর দেন 60% লোক যদি এগ্রিকালচারে ইনভলভ থাকে, তা এবং এগ্রিকালচারের যে কন্ট্রিবিউশন জিডিপিতে এত কম, তাহলে বেশিরভাগ লোক কিন্তু যে পোভার্টি লাইন, সে পোভার্টি লাইনের কিন্তু নিচে থাকবে। ঠিক আছে, তাই আমরা কি না প্রায় কি দেখি, যে কৃষকের আত্মহত্যা করেছে, কৃষকরা আত্মহত্যা করছে। কেন করবে না তারা? এই কারণেই করছে, কিছুদিন আগে এই মহারাষ্ট্রে দেখছিলাম একটা নিউজ ছিল, যে পেঁয়াজের দাম 2 টাকা 3 টাকা কিলোতে বিক্রি হচ্ছিল। তাহলে 1 কেজি পেঁয়াজ তৈরি করতে খরচা হচ্ছে 6 থেকে 7 টাকা। সেই চাষিটা কি করে তোমার 2 থেকে 3 টাকা তোমার পেঁয়াজ বিক্রি করবে? এবং সে লোন নিয়েছে ব্যাংক থেকে। তাহলে অবভিয়াসলি মানে যখন সে 2-3 লাখ টাকা লোন করছে এবং তার যে র মেটেরিয়ালের খরচাটা হলো সেটাও সে তুলতে পারছে না, তখন এই পরিস্থিতিতে কিন্তু একটা এক্সট্রিম বা চরম সিদ্ধান্ত কিন্তু কৃষকরা নিয়ে থাকে। ওকে, তাহলে এটা হলো কেন এখন? এটা হয়েছে এই কারণেই, না ভারতের যে অর্থনীতি আছে সেই অর্থনীতি সরাসরি এগ্রিকালচার থেকে কি হয়েছে, না সরাসরি এগ্রিকালচার থেকে সার্ভিস সেক্টরের দিকে শিফট করেছে। অন্যান্য দেশে যেগুলো ডেভেলপ কান্ট্রি, সেখানে কি হয়েছে, প্রথমে এগ্রিকালচার, তারপরে ম্যানুফ্যাকচারিং, তারপরে সার্ভিস সেক্টর। তাহলে কি হয়েছে না, তোমাদের কোশ্চেন, তোমাদের মনে হতে পারে যে স্যার এগ্রিকালচার থেকে তোমার আপনার সার্ভিস সেক্টর হলে ক্ষতি কি? না, দেখো এগ্রিকালচার থেকে সার্ভিস সেক্টরে হলে ক্ষতিটা এটাই বলছি, যে গ্রামের যারা লোক তাদের তো স্কিল কম আছে, তারা কিন্তু সার্ভিস সেক্টরে সরাসরি যেতে পারছে না, তারা কিন্তু সে গ্রামেই রয়ে যাচ্ছে। সার্ভিস সেক্টরে কিছু মুষ্টিমেয় লোক যেতে পারছে, স্কিল কম ওই কারণে। কিন্তু যদি ধরো এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিতে শিফট করতো, তাহলে কি হতো, এগ্রিকালচার থেকে প্রথমে ইন্ডাস্ট্রিতে কিছু সে কি হলো, কিছু স্কিল ডেভেলপ করলো, তার অর্থনৈতিক পরিস্থিতি চেঞ্জ হলো, তারপরে সে সার্ভিস সেক্টরে গেল। তাহলে কি হলো না, ট্রানজিশনটা স্মুথ হতো
এবং ট্রানজিশন স্মুথ হলে কি হতো না, আমাদের যে এই এগ্রিকালচারের যে দুর্দশা সেটা কিন্তু থাকতো না। এগ্রিকালচারে খুব কম সংখ্যক লোক কাজ করতো এবং যারা এগ্রিকালচারে কাজ করতো তারা ভালোভাবে আয় করতো এবং তাদের তোমার কি না এই যে আত্মহত্যার খবর সেটা কিন্তু আমরা পেতাম না। ওকে, তাহলে আমাদের দেশ তোমার ডেভেলপিং হওয়ার পিছনে এই যে ইকোনমিক যে পরিস্থিতি, মানে এগ্রিকালচার থেকে ডাইরেক্ট সার্ভিস সেক্টরে যে জাম, এটা কিন্তু একটা কারণ। ওকে, মানে আমাদের যে রিসোর্স আছে, যে সম্পদ আছে, সেটা সমানভাবে ভাগ হচ্ছে না। তার জন্যই তো আমাদের দেশে যে 77% যে রিসোর্স আছে বা সম্পদ আছে, সেটা 1% লোকের হাতে আছে। 77%, 77 ইজিক্যাল টু 1%, আর বাকি রইল কত, 23% আছে 99%। আচ্ছা এবারে বলো, আমরা 99%-এর মধ্যে পড়ছি না 1%-এর মধ্যে পড়ছি? তোমরা বলো, আমরা 99-এ পড়ছি না 1%-এর মধ্যে পড়ছি? 77% সম্পদ কাদের হাতে আছে? বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ফিল্ম স্টার, যারা ক্রিকেটার, তাদের হাতে আছে। মাত্র 1% তাদের সংখ্যাটা। আর 23% কাদের হাতে আছে? আমাদের হাতে আছে 99%। তাহলে আমরা কি করছি? প্রতিদিন যুদ্ধ করছি, আমাদের জীবনের সঙ্গে প্রতিদিন যুদ্ধ হচ্ছে। এই যে তুমি যুদ্ধ করছো, ঠিক আছে, যুদ্ধই বলে এটাকে। তুমি ক্লাস 1 থেকে তোমার লাইফের প্রায় কতগুলো বছর বলবো, 15 থেকে 16 বা আরো বেশি, 15, হ্যাঁ প্রায় 16-17টা বছর, মিনিমাম 16-17টা বছর তুমি স্ট্রাগল করছো একটা চাকরি পাওয়ার জন্য। ঠিক আছে, তারপরে তুমি বুঝতে পারছো তোমার যে ইউথ, যে যে আসল জীবন, সেটাকে তুমি কি করছো, মানে খুইয়ে দিয়েছো, তুমি বা আমি সবাই কিন্তু। তাহলে এই কারণের জন্যই কিন্তু। আর যারা যে 1% লোক, তারা কিন্তু ফুললি এনজয় করছে লাইফে। ওকে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। আমাদের দুর্দশার জন্য কিন্তু আমরা একাই দায়ী নই। আমাদের যারা সরকার আছে বা আমাদের যারা কোটিপতি আছে, তারাও কিন্তু অনেকটাই দায়ী। অন্যদিকে যারা ডেভেলপ কান্ট্রি আছে, সেখানে কিন্তু ওয়েলথ ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে হয়। সেখানে একজন কাঠমিস্ত্রি যে পরিমাণ বেতন পায়, একজন স্কুল শিক্ষক, একজন প্রফেসরও কিন্তু একই পরিমাণ বেতন পায়। সেই কারণে একটা ইকুয়ালিটি আছে। আর ইকুয়ালিটি যে সমাজে থাকবে, সেখানে একে অপরের প্রতি হিংসা থাকবে না। এই যে ক্রেজটা আছে, র্যাট রেসিং, ইঁদুর দৌড় আছে, এই ইঁদুর দৌড়, ইঁদুরের মতো আমরা দৌড়াচ্ছি, ঠিক আছে, একটা কাজের পিছনে, একটা জবের পিছনে, এটা কিন্তু হতো না যদি আমাদের ওয়েলথ ডিস্ট্রিবিউশন ভালোভাবে হতো, স্কিল ডেভেলপমেন্ট হতো। আমাদের মাত্র 4% লোক স্কিল্ড, স্কিল্ড, ঠিক আছে, 4% লোক তারা স্কিল আছে তাদের। স্কিল মানে কি না, কোনো একটা কাজ করার দক্ষতা তাদের সঠিকভাবে আছে। তাহলে এটা হলো আমাদের ভারতের অর্থনীতি, এটুকু আমরা বুঝলাম। আচ্ছা নেক্সট, আর এই পেজটাই আছে, তারপর ক্লাসটা শেষ করব। যেহেতু আমরা দেখলাম জিডিপি, ডিফলেটার, মুদ্রাস্ফীতি সমস্ত কিছুই পড়লাম, তাই মুদ্রাস্ফীতি সম্পর্কে পরের ক্লাসে যদি এই ব্যাপারে আমরা আলোচনা করবো ডিটেলসে। এখানে একটু বলে রাখি শুধু যে মুদ্রাস্ফীতি জিনিসটা কি। দেখো, মুদ্রাস্ফীতি সম্বন্ধে বললাম যে যে ক্রমবর্ধমান, বা ইংলিশে যাকে আমরা বলি পারসিস্টেন্ট। তাহলে ক্রমবর্ধমান যে মূল্য, সেই ক্রমবর্ধমান মানে কি, একটা ক্রমে বৃদ্ধি হওয়া। এই যে ক্রমবর্ধমান বৃদ্ধি, এটাকে আমরা কি বলছি? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলছি। তাহলে পারসিস্টেন্ট রাইজ ইন দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এবারে মুদ্রাস্ফীতি কেন হয়, কি কারণে হয়, সেটা কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করবো, এই ক্লাসে করছি না। এই ক্লাসে বেসিক জিনিসটা আলোচনা করছি। মুদ্রাস্ফীতি